আজকের গল্প শিকড়। বৌভাতের দিন সকালে রোশনির বড় পিসি অনেক আশা নিয়ে নিমন্ত্রণ করতে এসেছিলেন। খুব বিনীতভাবে অন্নপ্রাশনের কার্ডটা রোশনির শাশুড়িমা আত্রেয়ী দেবীর হাতে দিয়ে বলেছিলেন, দিদি, আমার নাতির 4 তারিখ অন্নপ্রাশন, আপনাদের সবাইকে কিন্তু ওই দিন আসতেই হবে। রোশনির শাশুড়িমা মৃদু হেসেছিলেন। এতে খুব আনন্দের কথা, কিন্তু ওরা যাবে কি করে? অষ্টমঙ্গলায় তো 5 তারিখ যাবে। রোশনির বড় পিসি একটু অবাক হলেন। অষ্টমঙ্গলার সাথে না যাওয়ার সম্পর্ক খুঁজে পেলেন না। আরও একবার বোঝাতে গেলেন, দিদি, এটা তো আমার বাড়ির অনুষ্ঠান, রোশনি অনুপম তো আমার ভাইয়ের বাড়ি যাচ্ছে না, আপনি তো সঙ্গে থাকবেন। ঠিক একরকম হাসি মুখ নিয়ে রোশনির শাশুড়ি বললেন, কিন্তু আমাদের বংশে যে নিয়ম নেই, অনুপমের বাবা নেই বলে তো নিয়ম ভাঙতে পারি না। আমার ছেলে বউয়ের অমঙ্গল হোক কি করে চাই বলুন তো? কিন্তু মান্তু যে ভীষণ বাচ্চা ভালোবাসে। আমার নাতি হবার পর থেকে যখনই সময় পেত আমাদের বাড়ি চলে আসতো, বাচ্চা কোলে নিয়ে বসে থাকতো। সবাই আসবে, হই হই হবে, ওর যে বড্ড মন খারাপ হবে। তাছাড়া নতুন মেয়ে জামাইকে সবাই দেখবে। রোশনি তখনও হাল ছাড়েনি, বড় পিসির ওপর ভরসা আছে। উদ্গ্রীব চোখে শাশুড়ি মায়ের মুখের দিকে উত্তরের আশায় তাকিয়েছিল। চেয়ার থেকে উঠে পড়লেন আত্রেয়ী দেবী। মিষ্টি হেসে বড় পিসির গায়ে হাত রাখলেন। প্রসঙ্গটা বাদ দিন, ওই যে বললাম অমঙ্গল। মুহূর্ত অপেক্ষা না করে আত্রেয়ী দেবী ভেতরের ঘরে চলে গেলেন। ফ্যাল ফ্যাল চোখে তার দিকে তাকিয়ে থাকলেন রোশনির বড় পিসি। এরপরে আর কিছু বলা চলে না। রোশনির চোখে ঝাপসা হতে থাকে চারপাশ। বড় পিসি রোশনির গা ঘেঁষে ফিসফিস করে বলেছিলেন, মন খারাপ করিস না, এখন একমাত্র ভরসা অনুপম। আমি ওকে বলে যাচ্ছি, যদি মাকে রাজি করাতে পারে। এখন সামনে থাকলে ভালো হতো। আর এটাই হচ্ছে শ্বশুর বাড়ি মা, সব কিছু মেনে নিতে হয়। অনুপমকে ব্যাপারটা যত সম্ভব বুঝিয়ে বলেছিলেন বড় পিসি। রোশনিও আবদার করেছিল খুব, অনুপম মাকে বোঝাবার চেষ্টাও করেছিল। তবে শেষমেশ ফল হয়নি কিছু। অন্নপ্রাশনের সারাটা দিন নীরবে চোখের জলে কেটেছিল রোশনির। পিস্তুত বোনেরা ভিডিও কলে বাচ্চার ভাত খাওয়ার অনুষ্ঠানটা দেখিয়েছিল। অষ্টমঙ্গলায় নিজের বাড়ি পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে রোশনির শাশুড়ি মায়ের ফোন এসেছিল। রোশনি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? রোশনি বিনা ভূমিকায় হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে গিয়েছিল। পায়ের তলার মাটি কেঁপে উঠেছিল। কেন মা? তোমার আলমারি লক করে চলে গেলে, এমনকি চাবিটাও দিয়ে গেলে না। নিজের আলমারির চাবি যে বিয়ের পর শাশুড়ি মায়ের হাতে গচ্ছিত রাখতে হয় বা রাখাটাই শোভন, এমন কোনো ধারণা রোশনির ছিল না। বিয়ের আগে তো মায়ের হাতে চাবি দিতে হতো না। মা চাইলে বলতো ব্যাগে আছে, নিয়ে নাও। অজান্তে এত বড় অপরাধ করে ফেলল। লজ্জায় মরমে সে যেন মরে গেল। আর হবে না মা, তাড়াতাড়িতে চাবিটা ব্যাগে ভরে নিয়েছি, খেয়াল ছিল না। আমি ভাবলাম তুমি ইচ্ছে করে। ভবিষ্যতে এমনটা যেন না হয়। যাকগে, এখন রাখি। আজ আবার লক্ষ্মীর মা আসবে না বলল। নিজের জন্য যা হোক কিছু করে নিতে হবে। রোশনি নিজেকে কেমন অপরাধী লাগলো। হঠাৎ মনে পড়ল ফ্রিজে অনেক কিছু তরকারি রাখা আছে। মনে করিয়ে দিতে গেল, ফ্রিজে অনেক কিছু তো আছে, মনে হয় না কিছু করতে হবে। ওই বাসি খাবারগুলো খাবো, তারপর যদি শরীর খারাপ হয় কে দেখবে? তোমরা কি দুরাত না কাটিয়ে চলে আসবে? রোশনি যেন 10 ফুট গর্তে ঢুকে গেল। তার মনে হচ্ছে সে যেন কোনো এক গোলক ধাঁধায় ঢুকে পড়েছে। কোন কথার কোন মানে হচ্ছে কিছুই ধরতে পারছে না। চোখ ফেটে জল এলো। রোশনি, আমাকে নিয়ে ভেবো না। বুবাইকে বলো যদি সময় পায় আমায় যেন ফোন করে, তোমরা আনন্দ করো। ফোনটা কেটে দিলেন আত্রেয়ী দেবী। রোশনির অষ্টমঙ্গলায় নিজের বাড়িতে আসার সব উচ্ছ্বাস সেদিন ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছিল মিনিট দুয়েকের এই কথোপকথন। অনুপম ব্যস্ত ছিল শালির দল সামলাতে। রোশনি কোনো কথাই সেই মুহূর্তে ওকে বলতে পারেনি। রোশনি নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে নিজের বিছানায় চেনা বালিশ আঁকড়ে হাঁপুস চোখে খুব কেঁদেছিল। রোশনি অনুপমের বিয়েটা বড় বেশি তাড়াতাড়ি ঠিক হয়েছিল। রোশনির বাবার কিডনির সমস্যা ধরা পড়ার পর চেনা হিসেব পাল্টে গেল। মাস্টার্সের রেজাল্ট বেরোতেই বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়ে গেল। রোশনি 2 বছর সময় চেয়েছিল। সরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে চেয়েছিল। কিন্তু মা বাবা নাছোড়বান্দা। হঠাৎ বাবার শরীর গতিক বেশি খারাপ হলে মা অথই জলে পড়বে। রোশনি একমাত্র মেয়ে, মাথার ওপর কেউ নেই। তাছাড়া জামাই এলে কত ভরসা। চিকিৎসার ক্ষেত্রে তার মতামত উপস্থিতি একান্ত দরকার। এমন সব অকাট্য যুক্তির সামনে রোশনি বড় অসহায় হয়ে পড়েছিল। অসুস্থ বাবার মুখে হাসি ফোটাতে নিজের দিকে তাকায়নি। অনুপম সরকারি ইঞ্জিনিয়ার। বাবা 5 বছর গত হয়েছেন।
মা ছেলের ছিমছাম সংসার। প্রথম দেখাতেই রোশনিকে পছন্দ করেছিলেন অনুপমের মা। বিয়ের আগে অনুপমের সাথে রোশনির একান্তে মাত্র দুবার সাক্ষাৎ হয়েছিল। দুবারই অনুপম রোশনির কাছে কেবলমাত্র একটাই দাবি জানিয়েছিল, রোশনিকে তার মায়ের সাথে মানিয়ে চলতে হবে। বাবার আকস্মিক চলে যাওয়ায় মা ভেঙে পড়েছে। এই অবস্থায় রোশনিকে মায়ের কাছের বন্ধু হয়ে উঠতে হবে। অনুপমের কাতর অনুরোধে রোশনির হাসি পেয়েছিল। ভেবেছিল, এ আর এমন কি, ছোট থেকে কাকিমা, জেঠিমা, মাসি, পিসি, এমনকি পাড়ার সকলের চোখের মনি সে। মা মাসির গা লেপ্টে থাকতে ভালোবাসে, সেখানে নিজের শাশুড়িকে মানিয়ে নিয়ে চলতে পারবে না? বেশ জোর গলায় বলেছিল, তুমি ওসব নিয়ে ভেবো না, তোমার মাকে এমন নিজের দলে করে নেব যে তোমার হিংসে হবে। অনুপম পরম ভালোবাসায় রোশনির হাতটা নিজের হাতে তুলে নিয়েছিল। রোশনি দেখো, আমি তোমার কোনো স্বাদ অপূর্ণ রাখবো না। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সবসময় আমাকে পাশে পাবে। ভেবো না বিয়ে হচ্ছে বলে নিজের ইচ্ছেগুলোকে জলাঞ্জলি দিতে হবে। রোশনির নিজেকে বড় বেশি সুখী মনে হয়েছিল সেদিন, কিন্তু মাত্র 8 দিনে কেমন যেন বেসুরো হয়ে উঠছে সবকিছু। দরজায় টোকা পড়তে শুরু করলো কয়েক মিনিটের মধ্যে। রোশনি সজাগ হয়, দুহাতে চোখ মুছে বাইরে আসে। কিরে, দরজা বন্ধ করে কি করছিলি? সোমাশ্রীকে দেখে একেবারে আনন্দে আটখানা হয়ে পড়ে রোশনি, যেন এই মুহূর্তে তাকেই সে একান্তভাবে চাইছিল। তুই এসে গেছিস? বাহ, আসবো না? কাল রাতেই মায়ের কাছে চলে এসেছি। ও বাড়ি থেকে আসতে হলে বেলা 2টো বাজতো। অনুপমদার সাথে কথা বলে এলাম। কিন্তু তুই দরজা দিয়ে কি করছিস? কিছু না, ঘরে আয়। ঘরে কেন? চল ও ঘরে সবাই মিলে গল্প করি। তুই আগে এই ঘরে আয় তো। এক প্রকার হাত টেনে বাল্যবন্ধুকে ঘরে নিয়ে গেল রোশনি। সোমাশ্রী রোশনির একদম ছোটবেলার বন্ধু, একেবারে হরিহর আত্মা দুজনে। 7 মাস আগে সোমাশ্রীর বিয়ে হয়েছে। যৌথ পরিবারে বিয়ে হওয়ায় অল্প দিনেই তার অভিজ্ঞতা ঝুলি পূর্ণ হয়ে উঠেছে। রোশনির মুখ দেখে সে কিছু একটা সন্দেহ করেছে। হ্যাঁ রে রোশনি, অনুপমদার সাথে তোর ঝগড়া হয়েছে? তোর মনটা খারাপ লাগছে? রোশনি একটু ঘাবড়ে যায়, যদিও জানে সোমার কাছ থেকে কিছু লুকানো তার সাধ্য নেই। সেই ছোট্টবেলা থেকে কোনোদিন কিচ্ছু লুকাতে পারেনি সে, তবু চেষ্টা করলো। না রে, সেসব নয়। তাহলে কি? ভালো লাগছে না ও বাড়িটা? না না, তা না, কিন্তু কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। কোন কথার কোন মানে হচ্ছে বুঝতে পারছি না রে। কোনটা ঠিক কোনটা বেঠিক সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ভয় করছে। সোমা বন্ধুকে কাছে টেনে নেয়। রোশনির চোখের কোলের জল মুছিয়ে দেয়। এমনটা সবার হয়। 7 মাস হয়ে গেল, এখনো এই গোলক ধাঁধায় আছি। আমার মা কি বলে জানিস? বলে এখন মাটি ধরার সময়, সব সহ্য করে শুধু পড়ে থাকতে হয়। শেকড় ছড়াতে অনেকটা সময় লাগে, কিন্তু যদি না পারি? অনুপম মা ছাড়া কিছুই বোঝে না। আমি ওকে মায়ের নামে কোনো অভিযোগ করতে চাই না। একদম সঠিক সিদ্ধান্ত। অনুপম দাকে এর মধ্যে জড়াস না, আর নিজের মনটাকে ইস্পাতের মতো শক্ত কর। কোনো অভিযোগ নালিশ যেন তোর মনকে স্পর্শ করতে না পারে। বহুদিন পর সোমাশ্রীর ফোনটা পেয়ে ছবির মতো ঘটনাগুলো রোশনির চোখের সামনে ফুটে উঠল। রোশনির এখনো বিশ্বাস হচ্ছে না। বেশ কিছুদিন সোমার সাথে কথা হয়নি। এর মধ্যে কি ঘটল রোশনি ভেবে কুল পায় না। এই মুহূর্তে রোশনির সোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে। সোমার মতো মেয়ে বিয়েটা টিকিয়ে রাখতে পারল না। 7 বছরের বিবাহিত জীবনের ইতি টানতে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় ফিরে আসছে সে। ওর স্বামীর বদলি হয়েছে 2 বছর। রোশনির অবাক লাগছে, যে মেয়ে যৌথ পরিবারের শাশুড়ি খুড়শাশুড়িদের নিয়ে মানিয়ে চলতে পারল, সে কিনা একা স্বাধীনভাবে থাকতে পারল না। রোশনির মাথায় হাজারটা সম্ভাবনা পাক খাচ্ছে। অনেকবার রোশনি জিজ্ঞেস করেছে, কিন্তু সোমা বলতে চায়নি। প্রতিবার বলেছে কলকাতায় গিয়ে দেখা হলে সব বলবে। এদিকে রোশনি এই 7 বছরের নানা তিক্ত ভালো অভিজ্ঞতায় একেবারে পাকা গৃহিণী হয়ে উঠেছে। অনেক চোখের জলের পর সোমার কথা মতো নিজের মনটাকে ইস্পাত করে নিয়েছে। ছোটখাটো কোনো দোষারোপ নিয়ে মাথা ঘামায় না। আর হ্যাঁ, এখন সত্যিই সে শিকড় বিস্তারে মহিরুহ হয়ে উঠেছে। রোশনির 5 বছরের কন্যা এখন ঠাম্মির যাবতীয় মনোযোগ কেড়ে নিয়েছে। তিনি এখন নিজের ছেলে বউকে ছেড়ে নাতনিকে নিয়ে পড়েছেন। মেয়ের দায়িত্ব শাশুড়ির ওপর দিয়ে রোশনি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। অনুপম কিন্তু তার দেওয়া কথা রেখেছে। রোশনির সব স্বপ্ন পূরণের জন্য যথাসাধ্য সাহায্য করেছে। রোশনিকে বুঝিয়েছে সরকারি চাকরি না পেলে ভেঙে পড়ার কিছু নেই, নিজেকে প্রতিষ্ঠিত করাই শেষ কথা। যাই হোক, প্রায় 1 মাসের চেষ্টায় রোশনি সোমাকে দেখা করাতে রাজি করতে পেরেছে। এক ছোট রেস্টুরেন্টে দুজনের মুখোমুখি বসল। রোশনি অবাক চোখে তাকিয়ে থাকে সোমার দিকে।
বছর 2 পরে দেখছে কি ভীষণ পাল্টে গেছে। শরীর শীর্ণকায়, চোখের তলায় কালি, চোখের দৃষ্টিতে অদ্ভুত নীরবতা, সাজ পোশাক একেবারেই সাদামাটা। রোশনি অস্থির হয়ে উঠছে। সোমা, তোকে এমন লাগছে কেন? চেহারার এমন দশা কেন? বেশ কিছুক্ষণ থেমে হতাশা মাখা গলায় সোমা উত্তর দেয়, আর চেহারা? এখনো বেঁচে আছি এই ঢের। কেন, কি হয়েছে? থরথর করে সোমার ঠোঁট দুটো কাঁপছে, গলার স্বর কান্নায় বুঝে আসছে। কোনো রকমে বলল, 1 বছর আগে ইউট্রাসে টিউমার ধরা পড়ল, খারাপ দিকে যাচ্ছিল। ডাক্তার বলে দিল ইউট্রাস বাদ দেওয়া ছাড়া পথ নেই। জানিস, তারপর থেকেই আবির পাল্টে গেল। ও সন্তান বড় ভালোবাসতো, আমি তো দিতে পারলাম না। আবির নেশা ধরল, এখন অন্য মেয়েদের সাথে সম্পর্ক রাখতেও শুরু করেছে। আমাকে ওর জীবন থেকে মুক্তি দিতে বলেছে। পারলাম না রে রোশনি, দিনের পর দিন এই অপমান মানতে পারছিলাম না, তাই চলে এলাম। রোশনি কেঁপে উঠল। মাত্র 2 বছরে এত কিছু ঘটে গেছে? সোমা কিছু জানালো না? রোশনি জানতো সন্তান আসতে সোমার একটা সমস্যা হচ্ছে, কিন্তু সবকিছুর শেষে সে যে কিনারা এসে দাঁড়িয়েছে রোশনি ভাবতে পারেনি। রোশনির দুগাল গড়িয়ে নামছে জলের ধারা। সোমার দিকে কাতর চোখে তাকায়। এতদিন কেন চুপ করেছিলি সোমা? এত বড় অন্যায়টা মেনে নিলি? সন্তান না হওয়ার কারণে কোনো স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে পারে না। লড়াই করব বলছিস? খাওয়া পড়ার টাকা আবির দিয়ে দেবে বলেছে, তাহলে আর কি নিয়ে করব? ভালোবাসা, সেটা কি জোর করে পাওয়া যায়? কিন্তু অধিকার? আচ্ছা, তোর শ্বশুরবাড়ির লোকেরা কি বলছে? জানিস, আশ্চর্যভাবে তারা সবাই আমার পাশে। ছেলের অন্যায়ে তীব্র প্রতিবাদ করছে। আমার 4-5 বছরের সংগ্রাম বৃথা যায়নি রে। মনে আছে সোমা, অষ্টমঙ্গলায় তুই আমায় একবার বলেছিলি সংসারে শিকড় ছড়াতে অনেক সময় লাগে। অজান্তেই তোর শিকড় কিন্তু বহুদূরে ছড়িয়ে পড়েছে। এখন ইচ্ছে করলে উপড়ে ফেলতে পারবি না। ওই মানুষগুলো তোকে চাই, ওরা বংশধর প্রত্যাশা করে না। একরাশ বিষাদ নেমে আসে সোমার মুখ জুড়ে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পরিবারে নিজের রক্তের সম্পর্কের কেউ না এলে কিসের শিকড়? আমি তো চিরকাল ওই পরিবারে ভাসমান হয়েই থাকবো। মোটেই না, ভালোবাসা পাওয়াটাই আসল। সন্তান না হলে কি কেউ সংসার ছেড়ে দেয়? তুই একদম আবিরদার এত বড় অন্যায় মেনে নিবি না। ওর নিজের লোকেরা যখন মানছে না। তাছাড়া এই লম্বা জীবনটা ভাইয়ের সংসারে অবাঞ্ছিতর মতো কেন কাটাবি? তোকে বাঁচতে হবে। শ্বশুরবাড়িতে সকলের সাথে মাথা উঁচু করে তোকে বাঁচতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি তোকে সব রকমভাবে সাহায্য করব। বেশ কিছুক্ষণ কি জন্য ভেবে সোমা মুখ তুলে তাকায়। তার ভেতরের অনেক দিনের জমাট মেঘটা যেন ফিকে হচ্ছে। ঝাপসা 2 চোখে মৃদু আলো ফুটে উঠছে। মনে হচ্ছে কেন সে আবিরের অবহেলায় এতটা কাতর হয়ে উঠেছে। কেন একবারও ভাবেনি তার এমন একটা বন্ধু আছে। রোশনির কথাগুলো তাকে যেন খাদের কিনারা থেকে প্রাণপণে টেনে তুলে আনছে। সত্যিই তো, আবিরের মা বাবা কাকা কাকিমা ভাই বোনেরা সবাই তাকে ভালোবাসে। 5টা বছর সবার সাথে সবকিছুর সাথে মানিয়ে নিয়ে তবে সে অর্জন করেছে তাদের ভালোবাসা। তাহলে আজ কেন নিজের অধিকার ছেড়ে দেবে? স্বামী মৃত হলেও তো শ্বশুরবাড়িতে মেয়েদের অধিকার থাকে, তাহলে সে কেন ছেড়ে দেবে? কেন জিতিয়ে দেবে আবিরকে? রোশনি সোমাকে লক্ষ্য করছে, বোঝার চেষ্টা করছে কি ভাবছে সে। তারপর পরিবেশটা হালকা করতে অস্থির হয়ে বলে উঠল, এই সোমা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। কি খাবি তাড়াতাড়ি বল। সোমা মৃদু হাসি নিয়ে বলল, আমি কিন্তু খাওয়াবো। কি খাবি বল। কতদিন রেস্টুরেন্টে খাইনি, আজ খাবো। রোশনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধুর দিকে। তাকে সে সেই কোন ছোটবেলা থেকে চেনে। কত রূপে কত অনুভূতিতে আলাদা আলাদাভাবে দেখেছে, কিন্তু আজ যেন নতুনভাবে দেখছে। রোশনির চোখে সোমা যেন হাল ভাঙা সেই নাবিক, যার চোখে হঠাৎই অনন্ত সমুদ্রের মাঝে দারুচিনি দ্বীপ ধরা দিয়েছিল। ধন্যবাদ সবাইকে।